টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম, একাধিক পয়েন্ট থেকে কিনছেন একই ব্যক্তি। নিম্ন আয়ের মানুষকে দেয়া পণ্য বিক্রি হচ্ছে বাজারেও, নির্বিকার কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, ইয়ার্ডে পড়ে আছে ৪৮,০০০-এর বেশি। সংকট নিরসনে একদিনের মধ্যেই অফ ডকে নিতে এনবিআরের কঠোর নির্দেশনা। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, রাজশাহীতে ৭,৫০০ হেক্টর জমির চারা নষ্ট, লোকসানে কৃষক। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০০ কোটি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। খুঁড়িয়ে চলছে রাজশাহী হাইটেক পার্ক, নেই কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ। ভাঙচুরের পর শঙ্কা কাটেনি বিনিয়োগকারীদের, সঠিক পরিকল্পনার তাগিদ। এবং সমঝোতার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার এয়ার কানাডার কেবিন ক্রু ইউনিয়নের। স্বাভাবিক হচ্ছে কার্যক্রম, পুরোপুরি সচল হতে লাগবে ৭ থেকে ১০ দিন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। একজন কয়েকবার কয়েক জায়গার ট্রাকসেল থেকে কিনছেন টিসিবির পণ্য। এভাবে নিম্ন আয়ের মানুষের জন্য ৫,০০০ কোটি টাকা ভর্তুকিতে বিক্রি করা পণ্যের বড় অংশ ভোগ করছেন সিন্ডিকেট আর সুযোগ সন্ধানীরা। এমন চিত্রই উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। সত্যতা স্বীকার করছেন ডিলাররাও, তবে নির্বিকার কর্তৃপক্ষ। অর্থনীতিবিদ বলছেন, অপচয় দুর্নীতির কারণে যেমন উপকারভোগীদের বঞ্চিত হওয়ার শঙ্কা বাড়ছে, তেমনি বাড়ছে সামাজিক সুরক্ষা খাতের ব্যয়। আদিত্য ধরের ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। কয়টা নিলেন প্যাকেজ? দুইটা নিলেন, আরেকটা নেওয়া যাবে মনে হয় না? চাচি কয়টা নিছেন? তিনটা? দর্শক শুনছিলেন, একজন উপকারভোগী তিনি মোট 3টি পণ্য নিয়েছেন। তিনি দাবি করছেন তার মেয়ে আরেকটি পণ্য নিয়ে দিয়েছেন আর তিনি 2টি প্যাকেজ নিয়েছেন। এইভাবে এই জায়গা থেকে একজন ব্যক্তি 2টো করে নিয়েছেন, এরকম দুজনের দেখা আমরা পেলাম। 10 আগস্ট থেকে 30 দিন ব্যাপী টিসিবির কার্যক্রম চলছে রাজধানীর 60টি স্থানে। এবার প্রতি প্যাকেজের দাম কমেছে 65 টাকা। নিয়ম অনুযায়ী প্রতি মাসে একজন ভোক্তা তেল, চিনি ও ডালের 450 টাকার প্রতিটি প্যাকেজ নিতে পারবেন একবার। তবে বাস্তবতা ভিন্ন। ট্র্যাকিং না থাকায় কারসাজি করে প্রায় সব ট্রাক থেকেই 2 থেকে 5টি পর্যন্ত প্যাকেজ নিচ্ছেন সুযোগ সন্ধানীরা। 2-3টা তুলা আবার পিছে দাঁড়ায় আর আমরা একটাও পাই না। বাধা দেয় না, অভিযোগ রয়েছে শুধু একাধিক প্যাকেজ নয়, সিন্ডিকেট করে কাছাকাছি থাকা কয়েকটি বিক্রয় পয়েন্ট থেকেও পণ্য নিচ্ছেন দুষ্টচক্র। সেটা কিভাবে সম্ভব? হাতিরপুল থেকে পার্শ্ববর্তী বিক্রয় পয়েন্ট শাহবাগের দূরত্ব 500 মিটার। সেখান থেকে আরেক পয়েন্ট প্রেস ক্লাবের দূরত্ব 1.5 কিলোমিটারের কিছুটা বেশি। পাশে কাকরাইলেও রয়েছে বিক্রয় পয়েন্ট। পাশাপাশি কারওয়ান বাজার, মালিবাগ, সেগুনবাগিচা, কাঁঠালবাগান, ঢাল, ফার্মগেটেও রয়েছে ট্রাকসেল পয়েন্ট। অর্থাৎ ঢাকার এই অঞ্চলে গড়ে প্রতি 1 কিলোমিটারের মধ্যে রয়েছে অন্তত 2টি টিসিবি ট্রাক। 5 ট্রাক থেকে কোনো ব্যক্তি 2টি করে 10টি প্যাকেজ নিলে বাজার মূল্যের তুলনায় দৈনিক কম বেশি 3,000 টাকা কমে পাচ্ছেন তেল, চিনি, ডাল। 30 দিনে যার পরিমাণ দাঁড়ায় প্রায় লাখ টাকা। রয়েছে বাজারে বিক্রির অভিযোগও। এটা তো কাট ছাড়া মাল না, এখান থেকে দিচ্ছে অনেকে দুইবারও নিতেছে। কারচুপির অভিযোগ স্বীকার করলেও টিসিবির দাবি যা হচ্ছে তা একেবারেই নগণ্য। একজন 2বার 3বার নিতেছে বা মানে 2 দিন 3 দিন নিতেছে, এই সংখ্যাটা কিন্তু খুবই কম। 90% অথবা যে পার্সেন্টের মেজরিটির সংখ্যা কিন্তু দেখবেন যে 1 বা 2বারই নেবে। দুর্নীতি অপচয় বন্ধে পণ্যের পরিমাণ কমিয়ে বিক্রয় পয়েন্ট বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। ট্রাকের সংখ্যা বৃদ্ধি করে 500 প্যাকেটের জায়গায় 300 প্যাকেটে নামিয়ে আনা, এটাকে 1 লিটার তেল, 1 কেজি ডাল পর্যন্ত দেওয়া যায় এবং চিনিটিও আসলে বাদ দিতে পারে, যাতে জরুরি পণ্যগুলোই কেবলমাত্র এই নির্দিষ্ট আয়ের মানুষগুলো পেতে পারে। সরকার 1 কোটি উপকারভোগী পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিলেও এ পর্যন্ত 57 লাখের কাছাকাছি কার্যকর কার্ড পৌঁছে দিতে পেরেছে টিসিবি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি যুক্ত হবেন অনলাইনে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। ফয়সল আজাদ ভাই, আপনাকে স্বাগত এ সময়ের বাণিজ্যে। জি ফয়সল ভাই, আমরা আসলে বেশ কিছু
বিষয় নিয়ে কথা বলতে চাই। টিসিবির দায়িত্বে আপনি আছেন এখন, এবং টিসিবি আসলে সত্যি কথা বলতে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা যাদেরকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এই 3টি শ্রেণীর মানুষ কিন্তু টিসিবির পণ্যের দিকে আসলে যে নজরে তাকিয়ে থাকে, আমরা মাঠ পর্যায়ে যখন যাই সেটি আসলে দেখে আমরা বুঝতে পারি যে তাদের একটা বড় ভরসার জায়গা আসলে টিসিবি। তো আমরা সম্প্রতি প্রথমে যেটিতে আলোচনা শুরু করতে চাই যে প্রতি মাসে বা চলতি বছরে আমাদের আসলে কি পরিমাণ ভর্তুকি টিসিবি দিচ্ছে তার ভোক্তাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই সময় টিভিতে আজকে এই আলোচনার জন্য সুযোগ দেওয়ার জন্য। আপনারা জানেন তো টিসিবি দেশের নিম্ন আয়ের মানুষের সেবাদানের জন্য একটা সেবামূলক প্রতিষ্ঠান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। আমাদের গত বছরের এটা বাজেট ছিল প্রায় 10,800 কোটি টাকা, এবং আমরা ভর্তুকি দিয়েছিল সরকার গত বছর প্রায় 3,500 কোটি টাকা। এই বছর বাজেটটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, এটা 11,400 কোটি টাকার মতো বাজেট হবে। আমাদের যেটা প্ল্যানিং আছে এবং আমরা গত বছরের সাথে তুলনা করে এবং এই বছরের একটা আনুমানিক পরিকল্পনা অনুযায়ী আমাদের ধারণা এই ভর্তুকির পরিমাণটা খুব বেশি আকারে বৃদ্ধি পাবে না, বরঞ্চ কিছুটা কমতে পারে। আচ্ছা ফয়সাল ভাই, মানে আমরা রিসেন্টলি যে স্মার্ট কার্ডের বা ফ্যামিলি স্মার্ট কার্ড যেটি চালু হওয়ার বা ঘোষণা এসেছে, সেটি আমরা দেখছি যে এখনও আসলে বেশ কিছুদিন পার হয়ে গেল, এখনও শুরু হয়নি। এটি আসলে কি কারণে আটকে আছে সেটি যদি জানাতে, আসলে মানে কোন পর্যায়ে আছে? আচ্ছা, না ভাই, এটা আমি আপনাকে বলি, স্মার্ট কার্ডের এই কাজটা তো আসলে বন্ধ হয়নি। আমরা 5ই আগস্টের পরে আমরা এই স্মার্ট কার্ডটা, আমাদের 1 কোটি উপকারভোগী ছিল, 1 কোটি পরিবার ছিল যারা এই স্মার্ট কার্ড, টিসিবি স্মার্ট কার্ড পেয়েছিল। তখন আমরা এই স্মার্ট কার্ডগুলোর উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করার জন্যে আমরা কিছু চেক করি যে সত্যি সত্যি উপকারভোগীরা সঠিক আছে কিনা। তখন আমাদের প্রাথমিক পর্যায়ে প্রায় 43 লক্ষ কার্ড বাতিল হয়ে যায়। পরবর্তীতে আরও 18 লক্ষ কার্ড বাতিল হয়। এপ্রিল পর্যন্ত আমাদের টোটাল 1 কোটি থেকে 41 লক্ষ কার্ডধারী ছিল। বর্তমানে এটি প্রায় 65 লক্ষ কার্ডধারী আছে এবং এটি গ্র্যাজুয়ালি হচ্ছে, এবং আমরা আশা করছি বাই নেক্সট 2 to 3 মান্থস ইনশাল্লাহ আমরা 1 কোটি উপকারভোগী পুনরায় আমরা সেবা দিতে পারবো। এই যে প্রায় আপনি বললেন যে 41 লক্ষতে নেমে এসেছিল 1 কোটি থেকে, প্রায় 59 লক্ষ বাতিল হয়েছে যদি ভুল না হয় হিসেবে। এই বাতিলের প্রক্রিয়াটা আসলে মানে কাদেরকে বাতিল করা হলো, আবার যাদেরকে নেওয়া হলো তাদেরকে কিসের ভিত্তিতে আপনারা নিয়েছেন, মানে প্রক্রিয়াটা জানতে চাই। আমরা যখন এই কার্ডগুলো যাচাই বাছাই করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেই, প্রথমত আমরা আপনার এনটিএমসির মাধ্যমে যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের উপর বেস করে কিন্তু এই কার্ডটা আমরা করেছিলাম। তখন আমরা যখন যাচাই বাছাই করতে যাই, আমরা অনলাইন ভেরিফিকেশন করতে যাই, তখন গিয়ে দেখি যে একজনের নামে একাধিক কার্ড, একই পরিবারে একাধিক কার্ড, ভুল আপনার মোবাইল নাম্বার দিয়ে কার্ড, ভুল এনআইডি নাম্বার দিয়ে কার্ড, এবং আপনার ভুল তথ্য দিয়ে কার্ড, যার ফলে দেখা গিয়েছে ডুপ্লিকেশন কার্ডের কারণেই কিন্তু ম্যাক্সিমাম কার্ডগুলো বাদ গিয়েছে, যে একজনের নামে 4টা-5টা করেও কার্ড ছিল, যার ফলে কার্ডগুলো বাদ গিয়েছে। এখন আমরা উপকারভোগী কিভাবে সিলেক্ট করি, এটার জন্য সরকারি একটা নীতিমালা আছে, একটা গাইডলাইন আছে, যে যারা অসচ্ছল অনগ্রসর যারা আছেন তাদেরকে আমরা এইটা দেওয়ার একটা নীতিমালা আছে সরকারের। বাট আমরা গত কয়েক মাস যাবৎ বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা একত্রিত হয়ে আমরা একটা নতুন, এটা আরেকটু স্বচ্ছ করার জন্য নতুনভাবে একটা পরিপত্র আমরা খুব শীঘ্রই জারি করব, যে কারা এর মাধ্যমে টিসিবির কার্ডধারী হতে পারেন। আর এই বাছাইয়ের জন্যে মূলত যারা আপনার জেলা পর্যায়ে যে প্রশাসন যারা আছেন এবং যারা সিলেক্টেড আছেন, যারা ইলেক্টেড হয়, যে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, কাউন্সিলর যারা থাকেন উপজেলা পর্যায়ে, তাদের মাধ্যমে কিন্তু এই কার্ডধারী সিলেকশন প্রক্রিয়াটা হয়ে থাকে।
জি ফয়সল ভাই, আপনি যেটি বলছিলেন আসলে এই মানে ইলেক্টেড যারা আছেন তাদের মাধ্যমে এটি হয়ে থাকে, এবং মাঠ পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে যে এটি নিয়ে কাজ করার সুযোগ হয়েছে সেখান থেকে আপনাকে বলছি, ইলেকশনে যে যার দলে থাকে, আপনি যদি বলছিলেন যে প্রায় 59 লাখ আপনাদেরকে বাতিল করতে হয়েছে, সেটির হয়তো এক ধরনের সত্যচিত্র আমরাও দেখেছি যে দলীয় লোকজনকে দেবার একটা প্রবণতা থাকে, তাদের আর্থিক প্যারামিটার যেটাই হোক না কেন। তো সেই জায়গা থেকে বলতে গেলে এটিকে আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেক সময় আসলে তাদের দলীয় লোকজনকে উপকারভোগী করার একটা হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে যায় কিনা, এটিতে কোনো পরিবর্তন আসলে ভবিষ্যতে আসবে কিনা, যেহেতু সব বিষয়ে সংস্কার চলছে, এটি আপনাদের কোনো চিন্তা আছে কিনা প্রক্রিয়ায় পরিবর্তন আনার? আমি আসলে আপনি যদি দেখেন, এটা তো বাতিল হয়েছে দলীয়, আমরা চেষ্টা করছি যে সঠিক ব্যক্তিটাকে বের করার জন্য, এবং এই জন্যই কিন্তু একটু সময় নিচ্ছি, আমরা একটু সময় নিচ্ছি, যাচাই বাছাইয়ের জন্য সময় যাচ্ছে। আপনাকে যদি আপনাকে তথ্য দেই, ধরুন আপনি আপনার এলাকা থেকে 1000 জনের কার্ড আপনি এন্ট্রি করেছেন, আমাদেরকে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত 65 to 70% কার্ড এখান থেকে সিলেক্ট হয়, বাকিগুলো বাতিল হয়ে যায়। এটা হয় কিভাবে? যখন গ্রাউন্ড থেকে, মানে ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায় থেকে যখন এটা আপলোড হয় সিস্টেমে, টোটালি অটোমেশন সিস্টেমে যখন এটা আপলোড হয়, আমরা তখন এটা অনলাইনে এটা চেক করার পর এটা আমরা পুনরায় ডিসি অফিসে আমরা প্রেরণ করে দিই। ডিসি অফিস পুনরায় আবার এটাকে ব্যাক আপনার চেক করে যে ঠিক আছে, যারা সত্যি সত্যি দিয়েছে ওনারা কি সত্যি ভোগী কিনা। আমরা চেষ্টা করছি যে সঠিক ব্যক্তিরা যেন এটা কার্ড পেয়ে থাকেন, দলমত নির্বিশেষে এর উপরে গিয়ে এটা যাওয়ার চেষ্টা করছি। এই জন্য একটু সময় লাগছে। আশা করছি এই সংস্কারের যে একটা স্রোত চলছে, প্রবাহ চলছে, এতে টিসিবির এই সংস্কার কার্যক্রমটা ভালোভাবে সম্পন্ন হবে। জি, অবশ্যই সেটি তো আমরা প্রত্যাশা করবো, কিন্তু ভর্তুকিমূলক কাজ করতে গেলে তো আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হয়, খুবই স্বাভাবিক। আমরা বিভিন্ন খাতেই দেখি, সমাজসেবারও যে ধরনের বিভিন্ন প্রকল্প আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবি আছে, এই কাজগুলো করতে গেলে আমরা দেখি উপকারভোগী যারা আসলে রয়েছেন, হয়তো একটা সদিচ্ছা থেকে আপনারা সমস্ত কাজগুলো করেন, তারপরেও ব্যক্তি দায় থাকে, তবে কিছুটা দায় আসলে আপনাদের উপরে হয়তো আমাদেরকে দিতে হয়, কেননা মনিটরিংয়ের দায়িত্বটা আপনাদের থাকে। তো আমরা প্রায়শই দেখি যে ট্রাক সেলিংয়ে একই ব্যক্তি একাধিক জায়গায় যাচ্ছেন বা কিনছেন, এই ধরনের যে কার্যক্রমগুলো আছে, আসলে এতে করে তো প্রকৃত উপকারভোগী যাদের হবার কথা ছিল সেটি একটা ভয়েড তৈরি হয়, বা তারা একটা বঞ্চনার শিকার হন নিশ্চিতভাবে। একই সঙ্গে এর ভিতরে কিন্তু সিন্ডিকেটও সক্রিয় রয়েছে। আপনারা যদি দেখেন সেই তাদের বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা কি, বা মনিটরিংয়ে আসলে কিছুটা ঘাটতি আপনারাও কি কারণে আসলে হয়ে থাকে, সেটা যদি জানাতেন। আমি একটু আপনার মাধ্যমে একটু বুঝিয়ে বলি। টিসিবির মূলত দায়িত্ব হচ্ছে, প্রধান দায়িত্ব হচ্ছে হলো যে যারা কার্ডধারী উপকারভোগী আছে তাদের মধ্যে নির্দিষ্ট পণ্য দেয়া, তেল, ডালচিনি, এটা আমরা সবসময় দিয়ে থাকি, সারা মাসব্যাপী, বছরব্যাপী আমরা দিই যারা কার্ডভোগী থাকে। তারপরও দেখা যায় যে সময় সময় আপনি দেখবেন যে রোজার মধ্যে আমরা গতবার ট্রাক সেল দিয়েছি, সারা বাংলাদেশে ট্রাক সেল দিয়েছি কার্ডের অতিরিক্ত হিসাবে। এটা টিসিবির ইতিহাসে হয়নি, 54 বছরে হয়নি। আমরা সারা জেলায় দিয়েছি, প্রায় 44 লক্ষ সাধারণ জনগণকে আমরা এই পণ্যটা দিয়েছি। ট্রাক সেলের মাধ্যমে কিন্তু এটা ওপেন, যে কেউ এটা নিতে পারে, এটা আমরা সাশ্রয়ী মূল্যে আমরা এটা দিয়ে থাকি। হ্যাঁ, প্রবলেম যেখানে দাঁড়িয়ে যায়, দেখা যায় যে এক ব্যক্তি 2বার 3বার, এবং মাঝে মাঝে ডিলারদেরও কিছু লোক থাকে যারা এটা নিয়ে যায়। এটা আমি অস্বীকার করছি না যে এরকম হয় না, অবশ্যই হয়, না হলে তো এই কথাগুলো উঠতো না। তো আমরা এখন কি করছি, আমরা টিসিবির পক্ষে এই 64 জেলায় এই মনিটরিং করা সম্ভব না, এটা সম্ভব না। তো সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা প্রতি ট্রাকের সাথে এই ট্রাক সেল কার্যক্রম পরিচালনার জন্য আমরা ট্যাগ কমিটি করে দিই। ইউনোর মাধ্যমে বা সিটি কর্পোরেশনের মাধ্যমে, ডিসিদের মাধ্যমে আমরা একটা ট্যাগ কমিটি করি, একটা মনিটরিং সেল করে। এই ট্যাগ কমিটি, আপনি যদি এখন ঢাকায় যান, 65টা জায়গায়, ঢাকায় 7টা জায়গায় ট্রাকে বিক্রি হচ্ছে, আপনি দেখবেন কোনো না কোনো সরকারি কর্মকর্তা এর সাথে আছে। একই সাথে টিসিবির মনিটরিং সেল থাকে, এবং অনেক ক্ষেত্রে ডিলাররা কিন্তু জড়িত থাকে। আপনি জেনে থাকবেন, বা আপনাদের মাধ্যমে আমি বলছি যে গত 9 মাসে আমরা প্রায় 700 ডিলারের ডিলারশিপ হয় আমরা নবায়ন করিনি অথবা বাতিল করেছি, যেটা আরও বাড়বে। এটা আরও বেশ কয়েক
কয়েক গুণ বেড়ে যাবে। আমরা এই বিষয়ে আমাদের স্ট্যান্ড স্টিল। আমরা এই ডিলার এই গরিব মানুষের হক নিয়ে যারা ছিনিমিনি খেলবে বা দুর্নীতি করবে, আমরা এটাতে ছাড় দেই না। জি ফসল ভাই, আসলে আপনি যেটি বলছিলেন এটি আপনাদের উদ্দেশ্য তো অবশ্যই সৎ। সেই জায়গা থেকে আপনারা নিজেরা আসলে কিছুটা যে লোকবলের ঘাটতি বা বিভিন্ন কারণে পরিস্থিতির কারণে শতভাগ এখানে সম্ভব হচ্ছে না স্বচ্ছতা নিশ্চিত করা, এবং এখানে তো ব্যক্তির দায় অবশ্যই রয়েছে। আসলে মানসিকভাবে আমি আর একজনের হক মেরে খাচ্ছি কিনা সেটাও একটা দেখার বিষয় আছে। ধন্যবাদ ফয়সল ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সময় টিভিকে। দর্শক, আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্ত ছিলেন মোহাম্মদ ফয়সাল আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল, এবং তিনি বর্তমানে টিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার বন্দর বাণিজ্যের খবর। বহির্নোঙরে জাহাজের অবস্থানকালীন সময় কমাতে 10টির পরিবর্তে কন্টেইনারবাহী 13টি জাহাজ ভেড়াতে গিয়ে এবার কন্টেইনারের জট বাঁধিয়ে ফেলেছে চট্টগ্রাম বন্দর। বন্দরের ইয়ার্ডে 48,000-এর বেশি কন্টেইনার অবস্থানে রয়েছে, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি। এ অবস্থায় জট নিরসনে আমদানি করা কন্টেইনার বন্দরের ইয়ার্ডে ফেলে না রেখে একদিনের মধ্যেই অফ ডকে নিয়ে যেতে কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের বিভিন্ন ইয়ার্ডে 48,751 টিউস কন্টেনারের অবস্থান রয়েছে। 53,518 টিউস ধারণ ক্ষমতার বন্দরের কন্টেনারের এই অবস্থান কিছুটা কম মনে হলো ট্রাক, কাভার্ড ভ্যান, লরি এবং ক্রেন চলাচলের সুবিধার্থে 30% জায়গা খালি রাখতে হয়। স্বাভাবিক সময়ে বন্দরে 37 থেকে 38,000 কন্টেনারের অবস্থান থাকে। বন্দরের প্রধান জেটিতে 13টি করে কন্টেনারবাহী জাহাজ বাড়তির সুযোগ দেওয়ায় অবস্থানকালীন সময় নেমে এসেছে মাত্র 2 দিনে। আগে সুযোগ দেওয়া হতো 10টি জাহাজ, সময় লাগতো 4 থেকে 5 দিন। তবে নতুন করে সংকট সৃষ্টি করছে কন্টেনার জট। গত কয়েক মাস ধরে আমদানির পরিমাণ বাড়তে থাকায় বন্দরে বাড়ছিল কন্টেনারবাহী জাহাজ আসার সংখ্যা, কিন্তু সে অনুযায়ী বার্থিং সুবিধা সীমিত হয় কন্টেনার জট নিয়ে বন্দরকে হিমশিম খেতে হচ্ছে। আর এজন্য 10,000-এর বেশি নিলামযোগ্য এবং 2,000 আইসিডিগামী কন্টেনারকে দুষছেন বন্দর কর্মকর্তারা। 13টা জাহাজ থেকে কন্টেনার ক্লিয়ার হলে স্বভাবতই পূর্বের তুলনায় বেশি কন্টেনারের স্থিতি হচ্ছে। এদিকে নির্দেশনা অনুযায়ী যেদিনে জাহাজ থেকে কন্টেনার নামবে বন্দরের ইয়ার্ডে ফেলে না রাখে সেদিনই অফডকে নিয়ে যেতে কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে অফডকে পণ্য চালান নিয়ে যেতে হবে। গম, সিমেন্ট, ক্লিংকার, কয়লা, স্ক্র্যাপ লোহার মতো পণ্যগুলো বহির্নোঙরে খালাস করা গেল আমদানি এবং রফতানি কন্টেনার লোড আনলোডের জন্য বন্দরের এনসিটি, সিসিটি এবং জিসিবির বাড়তে অবস্থান নিতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শুল্ক কমার খবরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একদিনে আমদানি হলো 76 ট্রাক চাল। পাশাপাশি আটকে থাকা চাল পুরোদমে শুরু হয়েছে খালাস প্রক্রিয়া। মঙ্গলবার থেকে শুরু হয় আটকে পড়া চাল খালাসের কার্যক্রম। চাল কিনতে বন্দরে ভিড় করেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এদিকে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণ করছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে 12 আগস্ট থেকে শুরু হয় হিলি স্থলবন্দর দিয়ে চালের আমদানি। শুল্ক জটিলতায় বন্দরে 1 সপ্তাহ ধরে আটকে থাকে চাল খালাসের কার্যক্রম। পরে শুল্ক শতকরা 63.5 থেকে কমিয়ে 2% করে জাতীয় রাজস্ব বোর্ড। মানিকগঞ্জে ঘিওরে বসেছে 200 বছরের পুরানো ঐতিহ্যবাহী নৌকার হাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। হাটে মাঠে ঘাটে চারদিকে কিন্তু এই শরৎকালে এখন পানি বৃদ্ধি পাওয়ার কারণে নৌকার চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর আজকের এই সাপ্তাহে ঘিওর হাটে নৌকার বেচাকেনা কিন্তু জমজমাট। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন কাঠ মিস্ত্রি এবং যারা ব্যবসায়ী তারা কিন্তু নৌকা নিয়ে এসেছে এবং প্রচুর ক্রেতা কিন্তু এই হাটে এখন বেচাকেনা করছে। 200 বছরের ঐতিহ্যবাহী এই হাটে নদ নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে
নৌকার বেচাকেনা জমজমাট এখন। সকালে বিভিন্ন ছোট ছোট নৌকা নিয়ে এখানে তারা এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতায় জমে উঠেছে এই মুহূর্তে হাট। আকার ও টেকসই অনুসারে প্রতিটি ডিঙ্গি নৌকা বিক্রি হচ্ছে 2,000 থেকে 9,000 টাকা পর্যন্ত। 10 হাত লম্বা ও 2.5 হাত পোস্তের একটি নৌকার দাম 5,000 টাকা পর্যন্ত পড়ছে। আকার বেঁধে নৌকার দামের তারতম্য হচ্ছে। এর রকম 11 হাত লম্বা ও 3 হাত পোস্তের নৌকা 6,000 থেকে 13 হাত লম্বা ও 3 হাত পোস্তের একটি নৌকা বিক্রি হচ্ছে এখানে 7,000 থেকে 7,000 টাকা পর্যন্ত। আবার কখনো যে 15 হাত চওড়া এবং 3 হাত পোস্তের নৌকা বেচাকেনা হচ্ছে 8,000 থেকে 9,000 টাকা পর্যন্ত। আমরা এখানে যে বেচাকেনা দেখছি সেই বেচাকেনা অনুসারে কিন্তু যে মানুষের যে যারা ক্রেতা রয়েছে সেই ক্রেতারা বলছে যে আজকে প্রত্যেকটা ডেঙ্গি প্রতি বৃদ্ধি পেয়েছে কমপক্ষে 500 টাকা। আর এখানে ডেঙ্গি নৌকার হাটে প্রতি হাটে সাপ্তাহিক হাটে যদিও 8 লাখ থেকে 10 লাখ টাকার নৌকা বেচাকেনা হলেও এই মুহূর্তে কিন্তু আজকের বাজারে তা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই ছিল আমার কাছে ঘিওরের যে ডিঙ্গি নৌকার হাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে। সিলেটের পর্যটন এলাকার পাথর চুরির পাশাপাশি লুট করা হয়েছে শাহ আরেফিন টিলার কোটি টাকার পাথরও। বিভিন্ন চক্রের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত রূপ এখন জায়গাটির। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। কয়েকদিন ধরে সিলেটের পর্যটন স্পটগুলো থেকে পাথর লুটের যে চিত্র আমরা দেখাচ্ছিলাম, আজকে এর একটি ভিন্ন জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। পেছনে দেখলে মনে হবে যে একটি ধ্বংসস্তূপ, যেটি অনেকটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো, যেখানে বোমা ফেললে এমন চিত্রের দেখা মেলে। তো এই জায়গাটি কিন্তু বছরের পর বছর ধরেই আলোচনায় ছিল এবং এই এলাকাতে একসময় শামীম বাহিনীর দাপট ছিল, যেটি আওয়ামী লীগ শাসন আমলে। আওয়ামী লীগের পট পরিবর্তনের পরে আওয়ামী লীগ এবং বিএনপি থেকে শুরু করে সর্বদলীয় একটি ঐক্য আমরা দেখেছি, যেখানে আসলে মানুষের মুখে আমরা যে অভিযোগগুলো শুনেছি, একদম প্রশাসন থেকে শুরু করে সর্বমহল একযুগে আসলে এই কাজগুলো সংগঠিত করেছে, যেখান থেকে বিপুল পাথর বালু উত্তোলন হয়েছে এবং এই বালু পাথর উত্তোলনের ফলেই কিন্তু এই এলাকাগুলোর এমন দৃশ্য আসলে চোখে পড়েছে। নজর কাড়ার বাইরেও কিন্তু এই এলাকাগুলোতে একটি ভয় ছিল যে এই এলাকাগুলোতে এর আগে গণমাধ্যম ঢুকলে এখান থেকে জীবন নিয়ে ফেরা ছিল দুঃসাধ্য এবং কল্পনাতীত। তো এই জায়গাগুলোতে প্রশাসন কেন আগে অভিযান চালায়নি এবং এখন কেন এটি বন্ধ? এখন প্রশাসনের 3 থেকে 4 দিন ধরে এখানে থেকে অভিযানের একটি সুযোগ, একটি আলোচনা রয়েছে যে অভিযান হতে পারে, তাই 3 থেকে 4 দিন ধরে এগুলো বন্ধ রয়েছে। কেউ বলছেন যে সেই সময়টি 5 দিন যাবত আসলে এই পাথর উত্তোলন বন্ধ রয়েছে। তবে স্থানীয় মানুষজন যেটি বলছেন, যেহেতু এই এলাকাতে কাজের সুযোগ কম, তাই এই এলাকাগুলোতে যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করেছেন বিভিন্ন বলয়ের বিভিন্ন গ্রুপের হয়ে। তো এভাবে আসলে এই শাহ আরেফিন টিলা, যেটি এই এলাকার আলোচিত একটি স্পট, এই এলাকাগুলো থেকেও আসলে পাথর উত্তোলন হয়েছিল। তো এই ছিল আসলে সিলেটের শাহ আরেফিন টিলা থেকে সর্বশেষ খবর। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমিনুল। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা নদীর ওপরে নির্মিত মাওলানা ভাসানী সেতু। বিস্তারিত জানাতে গাইবান্ধায় আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপ্ন বলা যায়, সেই স্বপ্নের মাওলানা ভাসানী সেতু এখন তিস্তা নদীর উপর কিন্তু পুরোপুরি দৃশ্যমান এবং এটি আনুষ্ঠানিকভাবে আজকে দুপুরে খুলে দেওয়া হবে এবং এই সেতুটির উদ্বোধনের মধ্য দিয়ে বলা চলে যে এই 2 জেলার মধ্যে দূরত্ব কমবে 50 কিলোমিটারের মতো এবং বেলা 12টার সময় যে সকাল থেকেই দেখছি যে কুড়িগ্রাম এবং গাইবান্ধার যারা স্থানীয় মানুষ নদীর দুই পারে অবস্থান করছে এবং এই মাহিন্দুর ফলে তারা আপনাকে জানিয়ে রাখি, এতদিনে
তারা কিন্তু নদীর দুই পারে অবস্থান করছে এবং সেই মাহেন্দ্র খনের তারা অপেক্ষা করছেন। আপনাকে জানিয়ে রাখি, এতদিনে এই দুই জেলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে নদীপথ ব্যবহার করতে হতো এবং বর্ষা মৌসুমে নদী উত্তাল হবার কারণে অনেকটা ঝুঁকি নিয়ে তারা চলাচল করতেন এবং এই সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে আজকে সেই আপনাকে যেটি বলতে চাই সেগুলো যে দুই জেলার বাসিন্দাদের মধ্যে যোগাযোগের পাশাপাশি কৃষি পণ্য সরবরাহ এবং শিল্পায়নের একটি নতুন সুযোগ তৈরি হচ্ছে, যেটি স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং কুড়িগ্রামের যে সোনাহাট স্থলবন্দর, যে স্থলবন্দর পণ্য পরিবহন করা হতো রংপুর ঘুরে রাজধানীতে, সেটি কিন্তু এখন এই সেতু দিয়েই তারা পরিবহন করতে পারবেন। একই সাথে এই প্রায় 800 কোটি টাকা ব্যয়ে নির্মিত মৌলানা ভাসানী সেতুর পাশাপাশি নদী রক্ষা বাঁধ, সংযোগ সড়ক সব মিলিয়ে কিন্তু এখানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এবং স্থানীয়রা যেটি বলছেন, যেহেতু তিস্তা চর হলো কৃষি বেষ্টিত একটি অঞ্চল এবং প্রচুর কৃষক তারা তাদের কৃষি পণ্য অনেকটা ঝুঁকি নিয়ে নদীপথে তারা বিভিন্ন হাট বাজারে নিয়ে যেত। এখন কিন্তু এই সেতু হবার কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তারা তাদের কৃষি পণ্য সরবরাহ করতে পারবেন এবং সেই সাথে তারা ন্যায্য মূল্য কিন্তু নিশ্চিত হবে। সবকিছু মিলিয়ে এই সেতুটি শুধু একটি সংযোগ সেতু নয়, এই অঞ্চলের মানুষের একটি স্বপ্নের সেতু এবং এর মধ্য দিয়ে দুই অঞ্চল সহ উত্তরাঞ্চলের একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে আজকে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিশাত। বৃষ্টির কারণে জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে রাজশাহী বিভাগের প্রায় 7,500 হেক্টর ফসলি জমির শাকসবজি ও আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে। লোকসানের শঙ্কায় কৃষক। সাইফুর রহমান রকি রিপোর্ট। টানা বৃষ্টিতে রাজশাহীর পবা, মোহনপুর, তানোর, দুর্গাপুর ও বাগমারা সহ 9টি উপজেলার 1600 হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে সবজি। এ কারণে বাজারে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। এদিকে নওগাঁর আত্রাই নদীর পানি বাড়ায় প্রায় 3000 হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। ফসল পচে যাওয়ায় দিশেহারা কৃষক। একই অবস্থা নাটোর ও বগুড়ায়। প্রায় অর্ধেক ডুবে গেছে, উঁচু এলাকায় কিছু আছে। 18 বিঘা জমিতে প্রায় 90 থেকে 96 হাজার টাকা খরচ, যেটা আমাদের পুরোপুরিভাবে আর্থিকভাবে নষ্ট। ভুট্টা, ঢেঁড়স, পাট, শাকসবজি যা ছিল সব ডুবে, মানে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, এবছর বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। সর্বাধিক টানা বর্ষণ হয়েছে, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং প্রচুর কৃষি পণ্য নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনা ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার আশ্বাস কৃষি বিভাগের। আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা কিছু কার্যক্রম করি, সেগুলো যদি যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাদেরও আমরা সেই কৃষি প্রণোদনার সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগের 8 জেলায় প্রায় 7,500 হেক্টর আবাদি জমির শাকসবজি ও আমন ধানের চারা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাস্থ্য বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছে সেখানে। থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই, ফলে নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্য বান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায়। নাগরিক সমাজ ও যুবশক্তি যেন সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে। সুবিস্তৃত জনসচেতনতা ও সকল স্তরে স্বাস্থ্যবান্ধব নীতি কৌশল গ্রহণ করতে পারে
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বড় হাতিয়ার। তাই স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে, এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দ্বিতীয়ত, যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ, দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা। আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে। আমি আশা করছি স্বাস্থ্যসেবা বিভাগ ও এই স্বাস্থ্যসেবা বিভাগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে, স্বাক্ষরকারী মন্ত্রণালয়গুলো সহযোগিতা করবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রয়োজনীয় সাপোর্ট দেবে। তৃতীয়ত, যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ। আমি এই দিকটা বিবেচনায় রাখতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজটি বিশেষ অগ্রাধিকারে রাখবেন, প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল নিশ্চিত করবেন যেন বাস্তবায়ন প্রক্রিয়া বিশেষ কোনো সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ সৃষ্টি না হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই যৌথ ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। এটি শুধুমাত্র একটা আয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, এটি আমাদের সম্মিলিত প্রয়াস। আমি বিশ্বাস করি এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অবশেষে সমঝোতায় এসেছে এয়ার কানাডার কেবিন ক্রু ইউনিয়ন। স্থানীয় সময় মঙ্গলবার আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর পর ধর্মঘট প্রত্যাহার করেন তারা। টানা 4 দিন অচল অবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কানাডার বৃহত্তম এয়ারলাইনের ফ্লাইট কার্যক্রম। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত 1 সপ্তাহ লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীরা রিফান্ড, ট্রাভেল ক্রেডিট বা অন্য এয়ারলাইনে পুনঃবুকিংয়ের সুযোগ পাবেন। গত শনিবার 4 দশকের মধ্যে প্রথমবারের মতো ধর্মঘটে নামেন এয়ার কানাডার কেবিন ক্রুরা। তাদের দাবি ছিল যাত্রী বোর্ডিং সহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য তাদের অতিরিক্ত পারিশ্রমিক দেয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম, একাধিক পয়েন্ট থেকে কিনছেন একই ব্যক্তি। নিম্ন আয়ের মানুষকে দেয়া পণ্য বিক্রি হচ্ছে বাজারেও, নির্বিকার কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, ইয়ার্ডে পড়ে আছে 48,000-এর বেশি। সংকট নিরসনে একদিনের মধ্যেই অফ ডকে নিতে এনবিআরের কঠোর নির্দেশনা। এবং টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, রাজশাহীতে 7,500 হেক্টর জমির চারা নষ্ট, লোকসানে কৃষক। ক্ষয়ক্ষতির পরিমাণ 500 কোটি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।